আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লঞ্চ চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি নিয়ে এসেছি এক রহস্যময় গল্প, রূপ। সংগ্রহ করা হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য সমগ্র থেকে। এটা এমন এক গল্প যা ধীরে ধীরে খুলবে এক রহস্যের পরত আর আপনাকে টেনে নিয়ে যাবে এক অজানা জগতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, রূপ। আপনি সঞ্জিত চৌধুরীকে চেনেন? চিনি। কতদিনের আলাপ? বেশি দিন নয়, বছরখানেক। কী রকম আলাপ? জাস্ট হাই হ্যালো। আলাপটা কিভাবে হয়েছিল ঠিক ডিটেলসে মনে নেই। সোশ্যাল কোনো গ্যাদারিংয়ে বোধহয়। আপনার মেমোরি কি খুব খারাপ? না তো। এ কথা কেন বলছেন? সঞ্জিত এমন একজন লোক যার সঙ্গে আলাপ হওয়াটা ভুলে যাওয়ার মতো ঘটনা নয়। আমার সঙ্গে তো কত লোকেরই আলাপ হয়েছে, রোজ। সব কি মনে থাকে? আপনার স্মৃতিটা একটু জাগিয়ে দিতে পারি কি? সেটা কি খুব দরকার? দেখুন, যদি মনে পড়ে। আর দরকার নেই। আমাদের আলাপ হয়েছিল একটা ডিনারে। এই তো, মনে পড়েছে। ডিনারটা হয়েছিল একটা বিউটি কন্টেস্টের পর। হ্যাঁ, সেই কন্টেস্টে আপনিও একজন প্রতিযোগী ছিলেন, তাই না? ছিলাম। সেটা কি দোষের কিছু? দোষের কথা উঠছে না, শুধু বলছি আপনি একজন কন্টেস্টেন্ট ছিলেন। হ্যাঁ, এবং আপনি নম্রতা শাহ নামে একটা মেয়ের কাছে হেরে যান। হ্যাঁ, অথচ সেই কন্টেস্টে আপনারই বিউটি কুইন হওয়ার কথা। আর হলে আপনি মডেলিংয়ের একটা খুব লোভনীয় কন্ট্রাক্ট পেতেন, সেই সঙ্গে হয়তো ফিল্মের রোলও। এখন ওসব কথা উঠছে কেন? যা হয়নি তা নিয়ে ভেবে কি হবে? ক্যাশ প্রাইজ, সোনার মুকুট এবং উপহারের পরিমাণটাও খুব কম ছিল না। আমি এসব নিয়ে ভাবি না। আপনি কিন্তু সেই কন্টেস্টে রানার আপ হননি। আপনি হয়েছিলেন চতুর্থ বা পঞ্চম। হ্যাঁ, অথচ সবাই জানতো রানার আপ বা বিউটি কুইন কেউই আপনার ধারের কাছে আসার মতো ছিল না। বলছি তো, ওসব আমি ভুলে গেছি। আপনার কি রাগ হয়নি? হয়তো হয়েছিল। কার ওপর? কারো ওপর নয়, ভাগ্যের ওপর। ভাগ্য ছাড়া অন্য কোনো ফ্যাক্টর ছিল না। তা আমি কি করে জানবো? জানেন না? না, আমি কিছু জানি না। নম্রতা শাহকে আপনি চিনতেন? আগে আলাপ ছিল না, কন্টেস্টে গিয়ে আলাপ হয়েছিল। তার পরিচয় জানেন? খুব ভালো করে জানি না। শুনেছি বড়লোকের মেয়ে। বড়লোক বললে কিছুই বলা হয় না। নম্রতা শাহ হলো বিমলা প্রসাদ শাহের মেয়ে। বাড়ি ইউপি। বিমলা প্রসাদ এক্সপোর্ট বিশেষজ্ঞ। খ্রিস্টান এবং চামড়া চালান দিয়ে কোটি কোটি টাকা বছরে আয়। ও, তা হবে। ওরকম তাচ্ছিল্য প্রকাশ করলেন। তার মানে বিমল প্রাসাদের টাকাটা আপনাকে বোধহয় ইমপ্রেস করলো না। অন্যের টাকা আছে, তাদের আমার কি যায় আসে বলুন? অবাক হওয়ার ব্যাপারও একটা আছে, শুনবেন? আপনি পুলিশের লোক, শোনালে শুনবো। না মিস মিত্র, আমি জোর করে শোনাতে চাইছি না, কিন্তু তবে শুনলে হয়তো আপনার ধাঁধা কেটে যাবে। আমার কোনো ধাঁধা নেই তো। 1 বছর আগে একটা বিউটি কন্টেস্টে হেরে গিয়েছিলাম, তো কি হয়েছে? সেসব নিয়ে কি আমি ভাবি নাকি? কেন যে আপনি সেই সব পুরনো কথা খুঁচিয়ে তুলেছেন? আপনি কি বিরক্ত হচ্ছেন? না না, বিরক্ত হব কেন? আসলে আমাকে নিয়ে কথা উঠলে আমার খুব অস্বস্তি হয়। কথাটা আপনাকে নিয়ে তো হচ্ছে না, হচ্ছে নম্রতাকে নিয়ে। তাকে নিয়েই বা কেন? আমি পুলিশের লোক এবং অন ডিউটি। আপনার কি মনে হয় আমি শুধু গালগপ্প করতে এখানে এসেছি? ছি ছি, আমি তাই বললাম বুঝি? আসলে আমি প্রসঙ্গটা ধরতে পারছি না যে। প্রসঙ্গটা যাতে আপনি ধরতে পারেন সেই জন্যই তো পুরনো এবং মৃত অতীতকে পুনর্নির্মাণের এই চেষ্টা। নইলে কবর খুঁড়ে কঙ্কাল বের করার লাভ কি বলুন? আমি ক্ষমা চাইছি। যা বলছিলেন বলুন। আরে, ক্ষমা চাইছেন কেন? পুলিশের কাছে ক্ষমা চাইতে নেই। তারা এতই অভদ্র যে ক্ষমা চাইলে ক্ষমা জিনিসটাকেই অপমান করা হয়। গার্গী একটু হেসে বলল, আপনাকে অভদ্র বলিনি কিন্তু।
বলার সময় যায়নি। আমার ভদ্রতার মুখোশ এখনো খুলে ফেলিনি কিনা। আমি কিন্তু এবার একটু একটু ভয় পাচ্ছি। আগেই ভয় পাবেন না। কিছুটা জানার পর ভয় হলেও হতে পারে। জানাটা বিশেষ দরকার কি? হ্যাঁ, তাহলে বলুন। কন্টেস্টের দিনটা মনে পড়ে? পড়ে। জাজেরা প্রত্যেকেই আপনার ফেভারে ছিল সেদিন। আপনি তা বুঝতে পেরেছিলেন। না বুঝবার কি? তিনজন বিচারকের স্কোরশিটেই আপনার নামের পাশে মোটা মোটা নম্বর জমা হচ্ছিল। হাসছেন যে? ভাবছি আপনি এত সব জানলেন কি করে। আমি তো জানি না। অনেক পরিশ্রম করে জানতে হয়েছে। একটা বাজে ব্যাপারে অনেক সময় নষ্ট করেছেন। ব্যাপারটা যদি বাজে বলেই মনে হয়ে থাকে আপনার, তাহলে বিউটি কন্টেস্টের নাম দিতে গেলেন কেন? হুজুগে আমার এক মামা ইমপ্রেসারিরও, তিনি একরকম জোর করে নামিয়েছিলেন। এই কন্টেস্ট থেকে নাকি মিস ইন্ডিয়া কন্টেস্টে পাঠানো হয়। আরও অনেক লোভনীয় প্রস্তাব ছিল। মাত্র 1 বছরের মধ্যেই কি আপনার মোহভঙ্গ হয়ে গেছে? হ্যাঁ, আমার আর এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। মোহভঙ্গ কিভাবে হলো সেটাও কি বলতে হবে? কোনো জবরদস্তি তো নেই। ইচ্ছে হলে বলবেন। ওই কন্টেস্টই আমার মোহভঙ্গ হয়েছিল। আমি একজন পুলিশ। আমার মতামতের হয়তো দাম নেই। তবু বলছি, আপনি চেষ্টা করলেই মিস ইন্ডিয়া হতে পারেন। আপনি তো দারুণ সুন্দরী। প্লিজ আরও কথা বলবেন না। এখন এই সুন্দরী শব্দটা শুনলে আমার রিপালশন হয়। সুন্দর হওয়ার যে কি ঝামেলা তা তো আপনি বুঝবেন না। আপনি আমাকে খুবই অবাক করলেন। মেয়েরা তো কমপ্লিমেন্ট পছন্দই করে। আমি করি না। লোভী পুরুষদের অনেক অ্যাডভান্সেস আমাকে সহ্য করতে হয়েছে। আমার অভিজ্ঞতা খুব ঘিনঘিনে। এমনকি আমার এক জেঠতুতো দাদা অবধি আমাকে বিয়ে করার জন্য পাগল। এসবের ফলে আমার সৌন্দর্য জিনিসটার ওপরেই আকর্ষণ চলে গেছে। এতটাই চলে গেছে যে আমি একবার ন্যাড়া হওয়ার জন্য একটা সেলুনে গিয়ে হাজির হয়েছিলাম। বলেন কি? গার্গে হাসতে হাসতে বলে, তাহলেই বুঝুন। কিন্তু নাপিতটা আমার প্রস্তাব শুনে হাত গুটিয়ে বলল, আপনার মাথা চেঁচে দিলে আমার হাতে কুষ্ঠ হবে দিদি। কিছুতেই ন্যাড়া করতে রাজি হলো না। আমার হিসেব মতো আপনার বয়স মাত্র 20। এই বয়সী এরকম যোগিনী হয়ে যাওয়ার কথা তো আপনার নয়। আপনি কি একটু পিউরিটান? আমার বাবা খুব পিউরিটান। মা আবার ঠিক উল্টো। আমি পিউরিটান না হলে আমার আর ওসব ভালো লাগে না। আপনি যেন কি বলছিলেন সবরবাবু? ও হ্যাঁ, আশ্চর্যের বিষয় হলো বিমলা প্রসাদ সায়ের পরিবারও কিন্তু ভীষণ পিউরিটান। ওদের বাড়ির কোনো মেয়ে বিউটি কন্টেস্টে নামছে এটা ভাবাই যায় না। তবে নম্রতা নামলো কেন? নম্রতা ইজ রেবেল। কলকাতায় পড়তে এসে খুব অল্প বয়সী সে একটি বাঙালি ছেলেকে বিয়ে করে। ছেলেটির তেমন কোনো গুণ নেই, তবে ভেরি হ্যান্ডসাম। ওরকম সুপুরুষ খুব কম দেখা যায়। এই বিয়ের ব্যাপারে পরিবারে খুব অশান্তি হয়েছিল। ছেলেটি ওদের স্বজাতি তো নয়ই, উপরন্তু বাপে তাড়ানো মায়ে খেদানো ভাগাবন টাইপের। বউয়ের ভরণ পোষণের ভার নেওয়ার যোগ্যতা ওর ছিল না। এই গল্পটাও কি আমার শোনা দরকার? না চাইলে নয়। বলেছি তো শুধু গল্প করতে আমি আসিনি। তাহলে বলুন। নম্রতা এ ছেলেটাকে বিয়ে করায় পরিবার রেগে গেলেও তাদের কিছু করার ছিল না। বিমলা প্রসাদ মেয়ে জামাইকে তার কলকাতার বালিগঞ্জ প্লেসের বাড়িটা দিয়েছিলেন এবং জামাইকে তার অফিসে একটা মোটা মাইনের চাকরিতেও বহাল করেন। ছেলেটার অবশ্য চাকরিতে কোনো মন ছিল না। সারাদিন মদ খেত আর বাড়ির সুইমিং পুলের ধারে বসে থাকতো। বিয়েটা অবশ্য সুখের হয়নি। নম্রতার সঙ্গে তার বর বিজিত রায় চৌধুরীর প্রায়ই প্রবল ঝগড়া হতো। শোনা যায় মারপিট অবধি গড়াতো ব্যাপারটা। অথচ নম্রতা বিজিতকে ডিভোর্স করার কথাও ভাবতে পারত না। লোভের রিলেশনই হবে বোধহয়। প্রচণ্ড আক্রোশ, আবার প্রচণ্ড ভালোবাসা। কিন্তু এর একটা সাইকোলজিক্যাল রিয়াকশনও আছে। নম্রতা অসম্ভব ডিপ্রেশনে ভুগতে থাকে মাঝে মাঝে।
সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে হয়েছিল তাকে। বিজিত তার প্রতি ফেথফুল কিনা তা নিয়েও সে ভয়ঙ্কর সন্দেহ বাতিকে ভুগত। সুইসাইডিয়াল টেন্ডেন্সিও ছিল। যাই হোক, ছেলেমেয়েদের কাছে ডার্ক সাইডে বাবা মাও জব্দ হয়ে যায়। বিমলা প্রসাদের মতো গোঁড়া রক্ষণশীল মানুষও মেয়ের এই অবস্থা দেখে সে যখন যা বায়না করত তখনই তা মেটাতেন। বিউটি কন্টেস্টে নামার ব্যাপারেও বাবা কোনো আপত্তি তোলেননি। আপনি কিন্তু আর কোনো প্রশ্ন করছেন না? আমি শুনছি তো। হ্যাঁ, কিন্তু নম্রতা তেমন সুন্দরী না হয়েও বিউটি কন্টেস্টে কেন নামতে গেল তা জানার কৌতূহল নেই? নম্রতা সুন্দরী নয় বুঝি? আমার তো মনে হয়নি। ওর ফিগার খুব ভালো, মুখশ্রীও চমৎকার। একটা শ্বাস ফেলে সবর বলে, আপনি সত্যিই একটু অদ্ভুত আছেন। নম্রতা জাস্ট সো সো। বিউটি কন্টেস্টে নামবার মতো চটক বা গ্ল্যামার ওর নেই। যাকগে, ও কেন নেমেছিল জানেন? জাস্ট টু মেক বিজিত জেলাস। নম্রতার সব প্রবলেম বিজিতকে নিয়ে। বিজিতকে ও পুরোপুরি গ্রাস করতে চায়। বিজিতের চোখে ও সর্বোত্তম নারী হয়ে থাকতে চায়। এক ধরনের পাগলাটে অবসেশন। কন্টেস্টে জয়ী হওয়া ওর কাছে খুবই জরুরি ব্যাপার ছিল। বিমলা প্রসাদকে একজন সাইকিয়াট্রিস্ট সাবধান করে দিয়েছিলেন, ওর মেয়ের যা অবস্থা তাতে ইগোতে আঘাত লাগলে ম্যাসিভ নার্ভাস ব্রেকডাউন হতে পারে। সুতরাং বিমলা প্রসাদ ওর মেয়ের হয়ে কলকাঠি নেড়েছিলেন। কন্টেস্টের মাঝপথে যখন সবাই বুঝতে পেরেছে যে গার্গী মিত্র নামে মেয়েটি তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে আছে, তখনই তিনজন বিচারকের কানে কানে কিছু বলে দেওয়া হলো এবং কয়েকটা মুখ আটামোটা খামো হলো হাত বদল। বুঝেছেন? গার্গী হাসছিল, বলল, বুঝেছি। কিন্তু নম্রতা শাহ বিউটি কুইন হওয়ার পর দর্শকদের মধ্যে থেকে কিছু বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। আপনার কি মনে আছে একজন যুবক বিচারকদের পেছন থেকে উঠে চিৎকার করে বলেছিল যে এটা সম্পূর্ণ জালি ব্যাপার, সাজানো জিনিস, জোত চুরি ইত্যাদি। ছেলেটা রেগে জাজদের সিটও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। সিকিউরিটির লোকেরা তাকে ধরে বাইরে নিয়ে যায়। হ্যাঁ, একটা গোলমাল হয়েছিল শুনেছি। সেই সময় আমাদের র্যাম্প থেকে সরিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। আমার খুব লজ্জা করছিল। যে ছেলেটা ওরকম রিয়েক্ট করেছিল সে কে জানেন? না, নম্রতার হাজবেন্ড বিজিত রায়চৌধুরী। তা হবে। এবার আমার প্রশ্ন, বিজিতকে কি আপনি চেনেন? গার্গী একটু চুপ করে থেকে বলল, এ কথার জবাব দেওয়া কি খুব জরুরি? নিজস্ব সূত্রে আপনি বোধহয় সব খবরই রাখেন। শবরদাস গুপ্ত একটু হাসল। আমি কিন্তু সব জানতা নই। আমার খবর সবই সেকেন্ড হ্যান্ড, সেগুলো যাচাইয়ের অপেক্ষা রাখে। বিজিদের কথা থাক। সঞ্জু চৌধুরীর প্রসঙ্গে যদি কিছু প্রশ্ন করি, জবাব দেবেন কি? গার্গী একটা শ্বাস ফেলে বলে, গোপন করার কিছু তো নেই। তাকে আপনি কতটা চেনেন? বললাম তো, ওই হ্যালোর বেশি নয়। সঞ্জিত একজন ডাক্তার, বেশ ভালো গাইনোকোলজিস্ট। বেহালায় একটা নার্সিংহোম খোলার জন্য চেষ্টা করেছে। প্রচুর টাকার দরকার তার। সেদিন বিউটি কন্টেস্টে সে ছিল তিনজন বিচারকের একজন। খুব অন্যায়ভাবে তিনজন বিচারকই আপনাকে বঞ্চিত করে নম্রতা শাকে বিউটি কুইন করে দিয়েছিল বটে, কিন্তু সঞ্জিতের বোধহয় একটু বিবেক দংশন হয়েছিল। কি বলেন? হতেই পারে। ডিনারে আপনি ছিলেন সঞ্জিতের পাশে, ঠিক তো? এবং সেদিন সঞ্জিত আপনাকে কিছু বলেছিল। কথাগুলো কি তা আমরা হয়তো কোনোদিনও জানতে পারবো না যদি আপনি তা প্রকাশ না করেন। কথাগুলো অবশ্য ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো সঞ্জিতের অ্যাপ্রোচ। অ্যাপ্রোচটা কীরকম ছিল মিস মিত্র? গার্গী খুব মিষ্টি করে একটু হাসলো, তারপর বলল, উনি আমার ওপর একটু ডাক্তারি করতে চেয়েছিলেন। আমাকে দেখে নাকি ওর মনে হয়েছিল আমার কিছু শারীরিক প্রবলেম আছে। উনি ওর চেম্বারে যেতে বলেছিলেন। আপনি গিয়েছিলেন কি? না, তবে উনি মাঝে মাঝে আমাকে ফোন করতেন এবং যেতে বলতেন। তবু আপনি যাননি?
কেন যাব বলুন? আমার কোনো প্রবলেম আছে বলে তো আমার মনে হয়নি। তারপর কি উনি উপযাচক হয়ে আপনার কাছে আসেন? গার্গী মৃদু হেসে বলল, হ্যাঁ। এই বদান্যতা দেখেও আপনি খুশি হননি? আমাকে তো এভাবেই বেঁচে থাকতে হয়। যেচে কত লোকই যে আমার উপকার করতে চায়। সেই ডিনার পার্টিতে একটা ঘটনা ঘটেছিল। মাতাল বিজিত রায়চৌধুরী ডিনারে আমন্ত্রিত ছিল বটে, কিন্তু তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু শেষ দিকে সে জোর করে ঢোকে এবং প্রচণ্ড চেঁচামেচি করে। সে জাজদের ওপরেও হামলা করেছিল। হ্যাঁ, বিশ্রী ব্যাপার। সঞ্জিত চৌধুরীর সঙ্গে তার একটা হাতাহাতিও হয়েছিল। সঞ্জিত বিজিতকে বোধহয় ঘুষি টুসি মারে। আমি দেখিনি। গন্ডগোল শুরু হতেই আমি ঘর থেকে পালিয়ে যাই। আমি খুব ভীতু মেয়ে। কিন্তু সেই ঘুষির অ্যাকশন ভালো হয়নি। বিজিত যেই কাণ্ডই করে থাকুক, সে বিমলা প্রসাদের জামাই। তার গায়ে হাত তোলা বিমলা প্রসাদ নিশ্চয়ই পছন্দ করেননি। আর নম্রতা বিকেম ফিউরিয়াস। বিজিতকে মারার ফলে নম্রতা এসে বাঘিনীর মতো সঞ্জিতের ওপর ঝাঁপিয়ে পড়ে। সঞ্জিত প্রচণ্ড রেগে যায়। চিৎকার করে সবাইকে শুনিয়ে কিভাবে নম্রতাকে জেতানো হয়েছে তা প্রকাশ করে দেয়। ইট ওয়াজ আ রিয়েল প্যান্ডোমোনিয়াম। হ্যাঁ, শুনেছি। সঞ্জিত চৌধুরী আমাকে টেলিফোনে সব বলেছিলেন পরদিন। হি ট্রাইড টু বি এ হিরো। আপনি তার হিরোইজমকে বোধহয় খুব একটা মূল্য দেননি। গার্গী ফের মৃদু হেসে বলল, আমি আমার চারদিকে রোজই এত হিরো দেখতে পাই যে এখন আমার তেমন রিয়াকশন হয় না। গতকালও আমাকে দোতলার বারান্দায় দেখতে পেয়ে একজন হিরো তার সাইকেলটা এত জোরে চালাতে লাগলো যে শেষে একটা রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রক্তারক্তি কাণ্ড। বেচারা। তাহলে কি ধরে নেব ব্যক্তিগত জীবনে আপনার কোনো হিরো নেই? কি মনে হয় আপনার পুলিশ সাহেব? পুলিশরা হৃদয়ের খবর কি করে রাখবে বলুন? তবে হৃদয় থেকে সেটা যদি খুনোখুনিতে দাঁড়ায়, তখন পুলিশকে খবর রাখতে হয়। ইনফ্যাক্ট পৃথিবীতে হৃদয় ঘটিত খুনোখুনির সংখ্যা খুবই বেশি। আপনি কি তা জানেন? না, আমি খবরের কাগজ অত মন দিয়ে পড়ি না। ভালোই করেন। পৃথিবীতে যত ময়লা আর গাদ আছে, খবরের কাগজে তা সযত্নে তুলে সকালবেলায় আমাদের সামনে সাজিয়ে দেয়। যে দেশে খবর কাগজ নেই, সেই দেশের লোক বোধহয় খুবই সুখী। এবার দু একটা কথা। হ্যাঁ, বলুন। সঞ্জিত চৌধুরীকে আপনি তাহলে পাত্তা দেননি, এই তো? আমি তো তা বলিনি। পাত্তা টাত্তা নয়। আমি জাস্ট তার চেম্বারে যাইনি। সঞ্জিত আপনার সঙ্গে কোথায় দেখা করে? এখানে, আমাদের বাড়িতে। ও একদিন সকালে এসে হাজির। যে চেয়ারে আপনি বসে আছেন ওখানেই বসেছিলেন তিনি। বড় একজন ডাক্তার এসেছেন শুনে আমার বাবা আর মাও তার সঙ্গে এসে কথা টথা বলে যান। তারপর তিনি বেশ কথাবার্তা বলতে পারেন। দারুণ স্মার্ট। চেহারাটাও রীতিমতো ভালো। সঞ্জিত কি বলতে এসেছিল? বিউটি কন্টেস্টে আমার হেরে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করাটা তার মধ্যে ছিল। আর বারবার আমার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমার মা বাবাকে বলে যান যেন তার মেয়েকে একবার তারা চেম্বারে পাঠান। আপনি বোধহয় তবুও রাজি হননি? না, তবে বলেছিলাম প্রয়োজন হলেই যাব। একটু ইন্টারাপ্ট করছি। বিজিত রায়চৌধুরী ঠিক কবে আপনাকে অ্যাপ্রোচ করে? গার্গী মুখটা নামিয়ে নিল। তারপর ফের মুখটা তুলে বলল, এত খবর যে কে আপনাকে সাপ্লাই করেছে? ইনস্টিংক্ট। বিজিত এ বাড়িতে হানা দেয়নি। সে একদিন আমাকে ফোন করে, দেখা করতে চায়। আমি বিরক্ত হয়ে বলি যে আমার ইচ্ছে নেই। সে ফোন রেখে দেয়। তবে সে বারবার ফোন করতো রোজ। আমি ফোন রেখে দিতাম। তারপর একদিন একটা বড় কোম্পানির মডেলিং টেস্টের জন্য তাদের এজেন্ট আমাকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়। আমি জানতাম না যে সেটা বিজিতেরই ফাঁদ। যাই হোক, সেখানে অর্থাৎ সেই এজেন্টের অফিসে বিজিতের সঙ্গে আমার দেখা হয়। কি বলেছিল বিজিত? কি বলতে পারে বলে আপনার মনে হয়?
প্রেম ভালোবাসার কথা। পুরুষরা তো তাই বলে। অ্যান্ড হি ওয়াজ ম্যাড অ্যাবাউট দ্যাট। সে পরিষ্কার বলেছিল নম্রতাকে সে ভালোবাসে না, সে আমাকে চায়। আপনি কি করলেন? করুণ হেসে গার্গী বলল, আমার ফের ন্যাড়া হয়ে যেতে ইচ্ছে হয়েছিল। একজন বড় ডাক্তার আর একজন বড় লোকের জামাই, দুজনেই পাওয়ারফুল এবং দুজনেই মরিয়া। আপনার বেশ বিপদই গেছে, তাই না? নিজের চেহারার জন্য। তাই আজকাল আমার লজ্জা হয়। কিন্তু দোষটা তো আপনার নয়, সৃষ্টিকর্তার, তাই না? ভালো কথা। আপনি কি মডেলিংয়ের কন্ট্রাক্ট পেয়েছিলেন শেষ অবধি? হ্যাঁ। বিগ অফার। হ্যাঁ, মোটামুটি ভালো অফার। গত 8 মাসে আমার হিসেব মতো আপনি অন্তত 8টা কোম্পানির হয়ে ভিডিও মডেলিং করেছেন। তাছাড়া খবরের কাগজের বিজ্ঞাপন, প্রোডাক্ট লেবেল এবং পোস্টারিং তো আছেই। টিভি সিরিয়ালে আপনার মুখ খুব সম্প্রতি দেখা দিতে শুরু করেছে। এসব তো আর গোপন খবর না, সবাই জানে। ঠিক কথা মিস মিত্র, কিন্তু সবাই যা জানে তার আড়ালে গোপন খবরও কি কিছু তৈরি হয় না? ঠিক বুঝতে পারলাম না। আপনার হয়তো জানা থাকতেও পারে যে সেই বিউটি কন্টেস্টের 3 মাস পর ডাক্তার সঞ্জিত চৌধুরীর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন, হেপাটাইটিস ই। কিভাবে রোগটা হয়েছিল তা খুবই রহস্যময়। কেউ জানে না, আমিও না। কিন্তু অনেক অনুসন্ধান করে শুধু এতটুকু জেনেছি যে ক্রনিক সর্দি কাশির জন্য তিনি একটা বিদেশি অ্যান্টিজেন ইনজেকশন নিচ্ছিলেন। হতে পারে সেটা থেকে ইনফেকশনটা আসে। তো মাথা নেড়ে সবর বলল, ব্যাখ্যা দেওয়ার আমার পক্ষে অসম্ভব। ইট ওয়াজ এ ভেরি ন্যাচারাল ডেথ। গার্গী চুপ করে রইল। কিছু ভাবছেন? ভাবছি আমার কিছু ভাবা উচিত কিনা। আরে না মিস মিত্র, আপনাকে চিন্তায় ফেলার জন্য কথাটা বলিনি। আসলে ঘটনাগুলিকে একটা পরম্পরায় বা কার্যকারণ সূত্রে বিন্যস্ত করা যায় কিনা সেটাই দেখছিলাম। কিন্তু না, মিসেস চৌধুরীর আকস্মিক মৃত্যু কোনোভাবেই পচা ইঁদুরের গন্ধ ছড়াচ্ছে না। তাহলে কথাটা উঠল কেন? পুলিশের মন হলো সন্দেহ পিশাচ। বিউটি কন্টেস্টের 6 মাসের মাথায় যে নার্সিংহোমে ডাক্তার চৌধুরী অ্যাটাচ ছিলেন সেখানে তার এক পেশেন্টের মৃত্যু হয় এবং রুগীর বাড়ি আর পাড়ার লোক এসে এমন হামলা করে যে নার্সিংহোম প্রচণ্ড ভাঙচুর হয়েছিল। ডাক্তার চৌধুরীও উইন্ডেড হয়েছিলেন। জানি, শুনেছিলাম। এটাও কি অস্বাভাবিক ঘটনা? না, কলকাতায় এরকম প্রায়ই হয়। তাহলে একটা শ্বাস ফেলে সবর বলে, ব্যাপারটা বাইরে থেকে দেখলে একটা আবেগজনিত ঘটনা মাত্র, কিন্তু তদন্ত করতে নেমে দেখা গিয়েছিল হামলাকারীরা কেউই পেশেন্টের বাড়ির বা পাড়ার লোক ছিল না। তারা কারা তাও জানতে পারা যায়নি। তবে যেটুকু জানা গেছে তা হলো এরা ছিল পেশাদার বা ভাড়াটে গুন্ডা। কেন যে আমাকে এসব শোনাচ্ছেন? সবর একটু হেসে বলল, সঞ্জিত চৌধুরী একজন বড় ডাক্তার। কিভাবে তার স্ত্রীর হেপাটাইটিস ই হয়েছিল তা আমরা না জানলেও তিনি অবশ্যই জানবেন। আমরা শুধু জানতে চাই কেন হয়েছিল। একটা বিশেষ সময়ে সঞ্জিত চৌধুরীর স্ত্রীর মরাটা কি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল? আমি কিছু বুঝতে পারছি না যে। বুঝতে যে আমিও পারছি তা নয়, শুধু এটুকু বলতে পারি যে একজন ডাক্তারের পক্ষে কারো মৃত্যুর আয়োজন করা খুব শক্ত ব্যাপার নয়। ও মা, আপনি কি বলতে চান ওটা খুন? এখনো বলিনি, কারণ প্রমাণ নেই। তবে মোটিভ হয়তো আছে। কি মোটিভ? ডাক্তার চৌধুরীর সঙ্গে তার স্ত্রীর বিয়ে হয় প্রায় 6 বছর আগে। তাদের একটি বছর তিনেকের মেয়েও আছে। মোটামুটি একটা সেট পরিবার। স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ঝগড়া বিবাদেরও ব্যাপার ছিল না, কিন্তু তাদের মধ্যে হঠাৎ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছিল বলে বাড়ির দুজন কাজের লোক আমাদের জানিয়েছে। ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়বার আগে নাকি একদিন দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং ভদ্রমহিলা নাকি বলেছিলেন, তুমি ডিভোর্স করতে চাও? তোমাকে আমি নাকে ক্ষত দিয়েই ছাড়ব, ইত্যাদি ইত্যাদি। তারপরেই হঠাৎ অসুখ এবং মৃত্যু। শুধু ঝগড়া থেকেই কি কেউ কাউকে খুন করে? না ম্যাডাম,
দেখতে হবে ঝগড়ার উৎসে কি আছে, সেইটাই আসল। পৃথিবীতে স্বামীরা যখনই স্ত্রীকে হত্যা করেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হত্যার পিছনে আরেকটি স্ত্রীলোক রয়েছেন। তবে আগেই বলেছি, আমাদের হাতে প্রমাণ নেই। আরও একটা কথা হলো, ডাক্তার চৌধুরী একজন গাইনোকোলজিস্ট। মহিলাদের সঙ্গে তার নিত্য কাজ। সুতরাং মহিলাদের সম্পর্কে একটা ইমিউনিটি তৈরি হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, যদি না কোনো এক্সট্রা অর্ডিনারি মহিলার সঙ্গে ইনভলভমেন্ট ঘটে। আমি আবার এক গলা জলে, আমিও। ডাক্তার চৌধুরী তার স্ত্রীকে খুন করেছেন এমন সন্দেহ কেউ করেননি, প্রশ্নটাও ওঠেনি। কোনো মহিলার সঙ্গে তার সম্পর্কের কথাও কেউ জানে না। তাহলে তাহলেও একটা কথা আছে, স্ত্রীর মৃত্যুর পর দেখা যায় ডাক্তার চৌধুরী রাত জেগে কাউকে অনেকক্ষণ ধরে লম্বা ফোন করতেন, একজন বিশেষ কাউকে। সে সময়ে তার মুখ চোখ অন্যরকম হয়ে যেত। কিছুদিন পরেই নার্সিংহোমে তার ওপর হামলা হয়। এর মধ্যেও কেউ কোনো কার্যকারণ সূত্র খোঁজেনি, শুধু আপনিই খুঁজেছেন। হ্যাঁ, এই হামলাটা একজন বিশেষ কেউ করেছিল, যার সঙ্গে সেই পেশেন্টের সম্পর্ক ছিল না। সে কে সেটা বলা আন্দাজে ঢিল ছোড়ার মতো হয়ে যাবে। তবে এমন কেউ যে পাওয়ারফুল, স্ট্রং মোটিভ আছে এবং বেপরোয়া। এসব ঘটনা যখন ঘটে তখন আমি পিকচারে ছিলাম না, কোনো তদন্তের ভারও আমাকে দেওয়া হয়নি, এবং এসব ঘটনা যে ঘটছে তাও আমার জানার কথা নয়। আমি এই এত সব ঘটনা জেনেছি মাত্র 7 দিন আগে, যখন আমাকে ডাক্তার সঞ্জিত চৌধুরীর। বাই দি বাই, আপনি কি জানেন যে সঞ্জিত চৌধুরী মারা গেছেন? অবাক গার্গী তার বিস্ফোরিত চোখে চেয়ে বলল, মারা গেছেন? কই, জানি না তো। চিন্তিত সবর তার মুখের দিকে চেয়ে বলল, জানেন না? না। ও, আপনি তো আবার খবরের কাগজ পড়েন না। না, পড়ি না। খবরটা অবশ্য তেমন গুরুত্ব দিয়ে ছাপাও হয়নি। সঞ্জিত চৌধুরী মারা যান একটি মোটর অ্যাক্সিডেন্টে। ইস, দুঃখের খবর। সব মৃত্যুই দুঃখের। আমি সবর দাশগুপ্ত কোনো মৃত্যুই পছন্দ করি না। কেউই করি না সবরবাবু, কিন্তু তবু মৃত্যু তো আছেই, তাই না? হ্যাঁ মিস মিত্র, মৃত্যু আছেই আমাদের পেছনে। কত সুন্দর মুখ, কত সুন্দর শরীর, কত প্রতিভা, কত মেধা, কত অতৃপ্ত বাসনা, কত লোভ, কত আসক্তি মৃত্যুতে শেষ হয়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা ট্র্যাজিক, কিন্তু আমাদের তো কিছু করার নেই। সবর মাথা নেড়ে বলে, সঞ্জিত চৌধুরীর মৃত্যু না হলে এত ঘটনা আমার জানা হতো না, আপনার সঙ্গেও পরিচয় হতো না। মোটর দুর্ঘটনায় মৃত্যু হলেও তার মধ্যে কিছু অসঙ্গতি থাকায় তদন্তে আমার তলব পড়ে। দুর্ঘটনা ঘটেছিল বেশি রাতে, বোধহয় 12টা বা তারও পরে। ওদের নার্সিংহোমে একজন ভিআইপি স্ত্রীর ভর্তি ছিলেন। রাত 12টায় হঠাৎ ফোন আসে যে রোগীর অবস্থা খারাপ, ডাক্তার চৌধুরীকে এক্ষুনি যেতে হবে। চৌধুরী তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। নিউ আলিপুরের নির্জন রাস্তায় একটা লোহা বোঝাই ট্রাক তার গাড়িকে প্রায় পিষে দেয়। ইনসিডেন্টালি গাড়িটা পরীক্ষা করে দেখা গেছে তাতে ব্রেক ওয়েল ছিল না, অর্থাৎ বিপদের সময় চৌধুরীর গাড়ির ব্রেকও কাজ করেনি। লরিটা তাকে মেরে পালিয়ে যায়। ইস রে, ঘটনাটা এমনিতে উপেক্ষা করা যেত, কিন্তু তদন্তে নেমে দেখেছি নার্সিংহোম থেকে কোনো ফোন করা হয়নি এবং রোগীর অবস্থা সেই রাতে ভালোই ছিল। ও মা, তাহলে? সবর একটু হাসলো। আপনি বুদ্ধিমতী, বুঝে নিন। ইজ ইট মার্ডার অ্যাগেন? খুব ছক কষে হিসেব করে চৌধুরীকে মারা হয়েছিল। কে মারলো তাকে? আপনি কিছু অনুমান করতে পারেন? না তো, আমি কি করে অনুমান করব? মাফ করবেন, ভুল প্রশ্ন করেছি বোধহয়। আচ্ছা, আপনার কি কোনো মোবাইল ফোন আছে? না তো। চৌধুরীর ছিল, বিজিতের ছিল, নম্রতার আছে। কেন জিজ্ঞেস করছেন?
ডাক্তার চৌধুরীর মোবাইল ফোনের রেকর্ড চেক করে দেখা যাচ্ছে উনি একটা নম্বর খুব ফেভার করতেন। সেই নম্বরটা আপনার। হ্যাঁ, বলেছি তো, উনি মাঝে মাঝে আমাকে ফোন করতেন। কি বলতেন তিনি আপনাকে? খুব ইম্পর্টেন্ট কথা কিছু নয়, গল্প করতেন। কখনো কখনো রাত 12টাতেও। আমারও তো খেয়াল নেই, একটু ভেবে বলুন। বোধহয় এক আধবার বেশি রাতেও করেছেন। অত রাতে ফোন করার কি বিশেষ কারণ ছিল? একটা দীর্ঘশ্বাস ফেলে গার্গী বলল, উনি পাগলামি করতেন। কিরকম পাগলামি? বিয়ে করার কথা বলতেন, অনেক কিছু প্রমিস করতেন, লোভ দেখাতেন বিদেশে নিয়ে যাওয়ার। আপনি কি তাকে প্রশ্রয় দিতেন? প্রশ্নই ওঠে না। আমাকে তো ওরকম প্রস্তাব কতজন কতভাবেই দিয়েছে। প্রশ্রয় দেওয়ার কথা উঠছে কেন পুলিশ সাহেব? কারণ কোনো কোনো ফোন কলের ডিউরেশন আধ ঘন্টা বা তারও বেশি ছিল। বললাম তো, উনি অনেক কথা বলে যেতেন। আমি তার কিছুটা শুনতাম, কিছুটা শুনতাম না। তবে অভদ্রতা করে ফোনটা নামিয়েও রাখতে পারতাম না। ঠিক আছে মিস মিত্র, কোনো দোষ হয়নি তো? আরে না না, দোষের কি আছে, আমি শুধু জেনে নিচ্ছি। আর কি জানতে চান? বেশি কিছু নয়। আপনি কি জানেন যে গত পরশু রাতে নম্রতার বাড়ির সুইমিং পুলে ডুবে বিজিত রায়চৌধুরী মারা গেছে? ও মা, সত্যি বলছেন? মিস মিত্র, গুজব ছড়ানো আমার কাজ নয়। সুইমিং পুলে? হ্যাঁ, ঘোর মাতাল অবস্থায়। সাক্ষ্য প্রমাণাদি বলে নম্রতা আর বিজিত অনেক রাত অবধি সুইমিং পুলের ধারে বসেছিল। তাদের মধ্যে রোজকার মতোই ঝগড়াঝাটি হয়। তারপর নম্রতা শুতে চলে যায়। ভোরবেলা বিজিতের মৃতদেহ সুইমিং পুলের মধ্যে পাওয়া যায়। স্যাড। হ্যাঁ স্যাড। বিজিত আপনার সঙ্গে টেলিফোনে অনেক কথা বলতো, তাই না? হ্যাঁ, আমার মডেলিংয়ের ব্যাপারে উনি হেল্প করতেন। কেন? হি হ্যাড এ ক্রাশ অন মি। পুরুষদের তো ওটাই দোষ। আমি তো কিছু লুকোইনি সবরবাবু। না, আপনি এ পর্যন্ত তেমন কিছু লুকোননি। লুকোবার দরকার আপনার নেই। আপনি এই 20 বছর বয়সেই পুরুষদের সম্পর্কে বেশ হতাশ হয়ে পড়েছেন দেখছি। একটু হতাশা তো হতেই পারে, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই। ডাক্তার চৌধুরী যদি তার স্ত্রীকে খুন করে থাকেন, তবে তার পেছনে তার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। নার্সিংহোমে হামলা করে মারধর যে করেছিল, তারও একটা বিশেষ উদ্দেশ্য ছিল। হয়তো ডাক্তার চৌধুরীকে ভয় দেখিয়ে নিরস্ত করার জন্য। ডাক্তার চৌধুরী নিরস্ত হননি, ফলে তাকে খুন করার প্রয়োজন দেখা দিল। যে খুনটা করেছিল তারও একটা উদ্দেশ্য ছিল। সে হয়তো বিশেষ একজনকে খুশি ও নিঃসংকট করার জন্য, হয়তো তারই অনুরোধে চৌধুরীকে খুন করায়। দ্বিতীয় লোকটা পাওয়ারফুল, প্রচুর টাকার মালিক, পিছনে শাসালো শ্বশুর। আপনি কি বিজিতের কথা বলছেন? অনুমান মাত্র। সত্যি কিনা কে বলবে? আমার অবশ্য অনুমান হলো নম্রতা একদিন জানতে পারে যে তার স্বামী বিজিত কোনো বিশেষ একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার সন্দেহ, যার প্রেমে সে পড়েছিল সেই নম্রতাকে জানিয়ে দেয়। না জানালে বিজিত তার জীবন বিস্ময় করে দিত। ক্রমশ বিজিত নানা লোভনীয় কন্ট্রাক্ট তাকে দিয়ে ফেলছিল। ওই জাল কেটে না বেরোতে পারলে মেয়েটির রক্ষা ছিল না। আর আপনি জানেন নম্রতা কেমন মেয়ে। পজিটিভ, রাগী, খেয়ালি, জেলাস এবং ক্রুয়েল। বিজিত তার একার জিনিস। বিজিতের সামান্য বেচাল সে সহ্য করতে পারে না। দৃপ্ত মুখে গার্গী বলে ওঠে, মিস্টার দাশগুপ্ত, আপনি কি এসব নোংরা ঘটনায় আমাকে জড়াতে চাইছেন? শবর দাশগুপ্ত এক দৃষ্টে কিছুক্ষণ গার্গী মিত্রের দিকে চেয়ে রইল। গার্গীর চোখ ধীরে ধীরে নেমে গেল কোলের ওপর। শবর মৃদু হেসে বলে, আপনাকে দেবী প্রতিমার মতো দেখাচ্ছে। না, আপনার দুশ্চিন্তা করার মতো কিছু নেই। শুধু বলি, আমার কল্পনা শক্তি একটা ঘটনাকে প্রত্যক্ষ করছে। সুইমিং পুলের ধারে হতচেতন মাতাল বিজিত বসে আছে। অনেক রাত,
অন্ধকারে দ্রুত পায়ে একটি ছিপছিপে মেয়ে তার কাছে এলো। মেয়েটি নম্রতা। সম্ভবত মদের সঙ্গে ঘুমের ওষুধও দেওয়া হয়েছিল বিজিতকে। নম্রতা তাকে সুইমিং পুলে চেয়ার শুদ্ধ ফেলে দেয়। তারপর জলে নেমে মায়া ভরে বিজিতের মাথাটা জলের নিচে চেপে ধরে রাখে কিছুক্ষণ। তারপর ঘরে ফিরে যায়। ইট ওয়াজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তাহলে আপনার তো নম্রতার কাছেই যাওয়া উচিত। তাকেই তো অ্যারেস্ট করার কথা আপনার। হাত তুলে সবর বলে, ধীরে মিস মিত্র, ধীরে। এখনো বিজিতের অটোপসি রিপোর্ট আমার হাতে আসেনি। কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। তার উপর বিমলা প্রসাদের মেয়ের টাকা আর কানেকশনের জোর এত বেশি যে সামান্য পুলিশের পক্ষে তাকে ফাঁসানো প্রায় অসম্ভব। সম্ভবত তাকে ধরলেও বেনিফিট অব ডাউট এ মুক্তি পেয়ে যাবে। কারণ বিজিতের মৃত্যুটা খুন না, অ্যাক্সিডেন্ট, সেটাই তো বিরাট প্রশ্ন। সুইমিং পুল তার প্রিয় জায়গা ছিল, সে মাতাল ছিল। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। কেন যে আমার কাছে এলেন? শুধু এই কথাটা জানতে যে এইসব ঘটনার কোথাও আপনি নেই। আপনি সম্পূর্ণ নিষ্কলঙ্ক। দেবী প্রতিমার মতোই দেখাচ্ছে আপনাকে। কেন এই কথা বলছেন? আমার যে কেমন লাগছে, কেমন লাগছে মিস মিত্র? খারাপ? কিন্তু এসব ঘটনার একটা ভালো দিকও তো আছে। বিউটি কন্টেস্টের ৩ জন অসাধু বিচারকের একজন অন্তত চরম শাস্তি পেয়েছে। অন্যায়ভাবে যে আপনাকে হারিয়ে বিউটি কুইন হয়েছিল, সে নিজের হাতে তার প্রিয়তম পুরুষটিকে খুন করে উন্মাদের মতো দেওয়ালে মাথা ঠুকে প্রলাপ বকছে। এ তো প্রকৃতিরই প্রতিশোধে, তাই না? আপনি যদি সেই প্রক্রিয়াটাকে একটুখানি সাহায্য করেই থাকেন, তাহলেও ইন্ডিয়ান পেনাল কোড আপনাকে ছুঁতেও পারবে না। অভিনন্দন মিস মিত্র, অভিনন্দন। গার্গী মিত্র হঠাৎ দুহাতে তার মুখ চাপা দিল। আমি চলি মিস মিত্র, আপনি বরং একটু কাঁদুন। কাঁদলে মন হালকা হয়ে যায়। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রহস্যঘেরা গল্প রূপ। গল্পটা কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। ভালো লাগলে লাইক দিন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন সাকিব স্টোরি লাউঞ্জে। কারণ সামনে আরও অনেক দারুণ রহস্য অপেক্ষা করছে। আপনাদের সময় ও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পের সাথে জুড়ে থাকুন। আল্লাহ হাফিজ।